মানুষজন যা মনে করে করুক, আপনার বাপ মাটাই দরকার। আমার তো একজন পরিচয়, আমার যে রক্তের কেউ আসেনি। চিনো না বাবা, তুমি বলতে পারতেছি না। চিনো না? জাস্টিফাই করবা, বলেই পাই যাবা গা। আমার মা আপনি অন্যায় করছেন। কার জন্য কাঁদতেছেন? মায়ের জন্য? জি। কেন কাঁদতেছেন? যে এইরকম একটা সত্য বের হয়েছে যেটা তো মানুষজন সিসি করবে জানলে আপনাকে নিয়ে। আমার বিষয় না। এবং উনি মূলত এই পতিতালয়েই ওনার সঙ্গে পরিচিত হন। জি, ঠিক আছে। এবং ওনার সঙ্গে ওনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমার তো ওই সময় আপনি রাখেন নাই, অবহেলা করছেন। হাসতো, একলাই হাসতো, আবার না একলাই চোখ বড় বড় করে হালাইতো। দুজনটা যদি সময় দিত, 2-4-5টা বছর সময় দিলে আমরা আমার বাসায় রাখতে পারতাম। টাকা পয়সা ইনকাম করা শিখছি, এই সময় আমার খুব খারাপ লাগতেছিল। মা, আমার কামাইটা তুমি খাইয়া দিতে পারলা না, যে কোনো একটা কিছুর কারণে তুমি চলে গেছো, একটু সময় দিলা না আর কি। এই ফেসটা একটু মনে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 614। আপন ঠিকানার 614 নম্বর পর্ব প্রচার হয়েছিল 29/6/2024-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে বাবু। আজকে আমরা যদি সফল হই 369তম সফলতা আমাদের এটা হবে। এবং আপনারা জানেন যে গতকালকে যে পর্বটি আমরা প্রচার করেছিলাম, সম্ভবত নাম হচ্ছে সেলিম, উনি কনফিউজ তার ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলিও কনফিউজ তাকে নিয়ে। তো সব কিছু মিলিয়ে আমাদের সেই পর্বটা পেন্ডিং হয়ে গেছে রেজাল্ট। মূলত আমরা যেসব তথ্য পেয়েছি সেই সব তথ্যের আলোকে বাবুর কপালে কি অপেক্ষা করছে। বাবু যেসব তথ্য আমাদেরকে দিয়েছিলেন সেখানে বাবার নাম বলেছেন হাসমত, সম্ভবত সেলুন ছিল ওনার। মায়ের নাম মৃত জাহানারা বেগম, উনি সুইসাইড করে মারা যান। ভাই বোনের নাম এবং সংখ্যায় এখানে একজনের নাম পাওয়া যাচ্ছে অনামিকা। ঠিকানা শুধু বলেছিলেন জেলার নাম জামালপুর। এখানে একটা খুব সাইড একটা ইনফরমেশন আছে, সেটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমি সেকেন্ড পার্টে বা থার্ড পার্টে আপনাদেরকে পড়ে শোনাবো ডিটেল। উৎস সন্ধানকারীর ভূমিকায় যেটা পাচ্ছি, আমাদেরকে তথ্য পাঠিয়েছেন আমির হোসেন বাবু। তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি চিটাগং রোড 9 নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চালাপাড়া 5 নম্বর ওয়ার্ড জামালপুর সদর জামালপুর। তো আমির হোসেন বাবু আমাদেরকে কি ফুটেজ পাঠিয়েছে আমরা একটু দেখি। সকালের দিকে আমি ফুটেজ পেয়েছি ওর, যদিও আমি ভিডিওটা দেখিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে কথা বলতে চাচ্ছি আপন ঠিকানার 614তম পর্বের অতিথি বাবু ভাইয়ের বিষয়ে, তার পরিবারের তথ্য আমরা কীভাবে সংগ্রহ করলাম সেই বিষয়ে। ভাই ভিডিওটা পাবলিশ হয় জুন মাসের 29 তারিখ ভিডিও পাবলিশ হয়। বাবু ভাই ভিডিওতে ঠিকানা বলছিল না আপনার জামালপুর, তা আমরা পেজে ইউটিউবে কমেন্ট চেক করতেছিলাম, পাশাপাশি জামালপুরের ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করতেছিলাম। 29 তারিখ আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করি, জামালপুরের জেলা সদরের গ্রুপে, উপজেলা গ্রুপগুলোতে। 29 তারিখ আমরা তেমন কোনো তথ্য পাইনি আমরা। তা 30 তারিখ আমাদের পোস্টে তেমন কোনো রেজাল্ট আসে নাই, ইউটিউব ফেসবুক থেকে আসে নাই। জুলাই মাসের 1 তারিখ আমি সন্ধ্যার দিকে আবার পোস্ট করি জামালপুরের গ্রুপগুলোতে। যেহেতু ওনার নামও বাবু, আমার নামও বাবু, আমি বিষয়টা একটু বেশি আগ্রহ নিয়ে কাজ করতেছিলাম। জামালপুরের গ্রুপে আমি 1 তারিখ বিকেলে পোস্ট করার পরে আমাকে এক ভাই সন্ধ্যার পরে ইনবক্স লক করে। উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিল, কারণ গত বছর সীমা নামের এক বোনের একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম জামালপুরের, তা উনি তখন ওনার সাথে পরিচিত হয়েছিল। তা উনি আমাকে নক দেয় যে ভাই পরিবারটা বিস্তারিত অনেক চিনে। আমাকে যেভাবে বললো আমি বুঝতে পারলাম যে বিস্তারিত সব কিছু মিল আছে, কারণ ওই জায়গা থেকে পড়াশোনা করতো। বাবু ভাই যে ঠিকানায় ওর বাবুর বাড়ি, তা উনি আমাকে কোনো তথ্য দিতে পারে নাই, পরিবারের তথ্য, বাবু ভাইয়ের বাবা মার উনি সবাই চিনে, কিন্তু ফোন নাম্বার নেই ওনার কাছে। উনি বলছে ফোন নাম্বার আইনা দিবে, এটা সন্ধ্যার পরের ঘটনা। তাই আমি ওনার অপেক্ষা ছিলাম। এর মধ্যে 10টার পরের দিকে একটা কল আসে, ওই বাবুল নামের এক আঙ্কেল কল করে যে আপনারা যে পোস্টটা করছেন জামালপুরের ফেসবুকে, আমি ওই বাবুর পরিবারটা চিনি। পরে আমি বললাম আপনি কীভাবে চিনেন? পরে উনি বললো, পরে বললাম যে ওর বাবার নাম্বার আছে। ওর বাবা, ওই বাবু ভাই ওর ভিডিওতে নাম বলছিল, ওনার বাবার নাম হাসমত। উনি বললো যে হাসমতের নাম্বার আছে। পরে হাসমত আঙ্কেলের নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বললাম। উনি জায়গায় ছিল 11টা, 10:30, 11টার দিক, কারণ উনি নাইট গেটের ডিউটি করে তো, সিকিউরিটি গার্ড। তাই ওই ওনার সাথে কথা বললাম আমি। ওনার সাথে কথা বললাম বাবু ভাইয়ের যে ভিডিও যে সারাংশটা ছিল বিস্তারিত লেখা,
ওটার সাথে মিলাইলাম, দেখলাম যে মোটামুটি বিস্তারিত সব কিছুই ঠিক আছে। বাবু ভাই বলছে চুল কাটে, আমার মরার যে ঘটনাটা, বোনের বিষয়টা, প্লাস নামগুলা, জামালপুর, সবই দেখলাম ঠিকঠাক আছে। তারপর আমি ওই কথা বলার পরে ঠিকঠাক থাকা পরে তথ্যগুলো কারিম ভাইকে, আপনাকে, মহিউদ্দিন ভাইকে পাঠাইলাম। অসংখ্য ধন্যবাদ বাবুল আঙ্কেলকে, প্লাস জামালপুরের সকল ফেসবুক গ্রুপের অ্যাডমিন মডারেটর যারা আছে সবাইকে ধন্যবাদ। আপন ঠিকানার সকল দর্শক তথা শেয়ার দা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগেন আমির হোসেন বাবুকে নিশ্চয়ই আপনারা চেনেন, আমাদের আপন ঠিকানার অন্যতম একজন মেম্বার। সে ফিজিক্যালি চ্যালেঞ্জড, শারীরিক প্রতিবন্ধী বলি আমরা। শুধুমাত্র ও না, ওর পরিবারের সবাই, শুধুমাত্র মা ছাড়া। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে ওর মা সম্ভবত দ্বিতীয় বিবাহ ওর বাবার সঙ্গে, এবং ওর মা সম্ভবত আগের ঘরের এক ছেলে আছে যিনি সুস্থ সবল। তো যেহেতু বাবা ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমির হোসেন বাবু ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমির হোসেন বাবুর ছোট একটা ভাই আছে, সেও ফিজিক্যালি চ্যালেঞ্জড। সে তিনজনই ফিজিক্যালি চ্যালেঞ্জড। ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো যে এই আমির হোসেন বাবু এবং তার বাবা এবং ভাই এরা পুরোটাই হচ্ছে তার মা নির্ভর, একেবারে সম্পূর্ণরূপে মা নির্ভর। তো সেই জায়গাটিতে ওনার ভাই ওনাদেরকে আদার সাপোর্টগুলো দিয়ে থাকেন, মানে আগের ঘরের ভাই। তো তাকে নিয়েও এখানে এসেছিল, আমাদের অফিসে এসেছিল সম্ভবত মাস কয়েক আগে হবে, এবং তার দোকান থেকে অনেক কিছু নিয়ে আসছিল সে আমাদের জন্য, মধু, আরও কি যেন নিয়ে এসেছিল, ঘি বা অন্য কিছু। তো আমির হোসেন বাবুর অবস্থা এখন আল্লাহর রহমতে খুব ভালো। আপনারা জানেন যে গত রমজানের আগের রমজানে আমরা আমির হোসেন বাবুর জন্য আপনাদের দ্বারস্থ হয়েছিলাম সাহায্য সহযোগিতার জন্য। তো তার এখন কিছুই ছিল না, ভিটামাটি কিচ্ছু ছিল না। এটা মাঝে মাঝে আপনাদেরকে বলি এবং খুব ভালো লাগে বলতে। আলহামদুলিল্লাহ আমির হোসেন বাবুর পরিবার, মানে তার বাবা একসময় রাস্তায় হাত পাততেন, তো সেই জায়গা থেকে তাদের এখন বাড়ি হয়েছে, আল্লাহর রহমতে তাদের বিজনেস আছে এবং গাড়ি হয়েছে, তারা সবাই এখন স্বাবলম্বী। এবং সেটার উপরেও আমাদের একটা ভিডিও ফুটেজ কিন্তু গেছে কিছুদিন আগে, আপনারা পেজে খুঁজলে পাবেন। তো আমাদের অন্যতম একজন টিম মেম্বার আপন ঠিকানার, সেই লম্বা সময় ধরে আমাদের সঙ্গে আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম বাবু, অনেকক্ষণ বসে রাখছি আপনাকে না? ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল বারবার। তো আপনার সঙ্গে আজকে কেউ আসে নাই, রাইট? জি, ওই যে গন্ডগোল, তো এই কারণে আসতে। আচ্ছা, এখানে গন্ডগোল বলতে আমাদের ভিডিও তো অনেক পরে দেখবেন বোধহয়। আসলে এই যে স্টুডেন্ট মুভমেন্ট চলছে, এই সময় আমরা আসলে ভিডিও ধারণ করছি, যে কারণে আসলে আপনার পরিবার থাকে কোথায়? আমার পরিবারে নারায়ণগঞ্জ চিটাং রোডে থাকে। ছেলে মেয়ে আছে আপনার? জি, ওকে। একটা ছেলে আছে। আপনি তো জানেন যে একটা পরিবার আপনাকে দাবি করেছে। আপনি কি আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলছেন? না? জি না, বলিনি। ওকে। তো দেখা যাক কে আসছে আপনার সঙ্গে আজকে, মানে কে আসছে আপনার জন্য। যেহেতু কেউই আসে নাই, আমরা দেরি করবো না, মানে আপনার সাথে কেউই আসে নাই। চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই। বসেন, এখানে 5-7 মিনিট একা বসতে হবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। আচ্ছা। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমরা আপনাদেরকে যেটা বলবো, যে ওর যে হারানোর বিবরণ আমরা পেয়েছি ওর মুখে। ও বলছিল বর্তমান বয়স হচ্ছে ওর 30 বছরের কাছাকাছি আনুমানিক, এবং যখন হারিয়েছে তখন ওর বয়স হলো 8। তো ছোটোবেলায় আমার বোন ঘুমন্ত অবস্থায় আমার মা সুইসাইড করে, এটা হচ্ছে ওর মেমোরি। আমরা ঘুম থেকে উঠে দেখি মায়ের লাশ। পরে গাড়ি নিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় আমরা 2 ভাই বোন গাড়ির পেছনে কিছু দূর যাওয়ার পরে, আর মায়ের লাশের গাড়ি দেখতে না পেয়ে বাসায় ফিরতে চাইলে বাসার রাস্তা চিনে আর বাসায় ফিরতে পারিনি। পরে রাস্তায় এক ভদ্রলোক আমাকে দেখে আমার ছোটো বোনকে আমার থেকে নিয়ে যায়, আর আমি ট্রেনে করে ঢাকা কমলাপুর রেল স্টেশনে চলে আসি। সেখান থেকে আমাকেও এক ভদ্রলোক পেয়ে ওনার বাসায় নিয়ে গিয়ে ওনার বাসায় কেয়ারটেকারের কাছে দেয়। সেখানে আমি বড় হই, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এখানে বেশ কয়েকটা বিষয় খুব সেন্সিটিভ। একটা হচ্ছে যে ওনার বোনটা ওনার সঙ্গে হারিয়ে গেছে, উনিও একদিকে হারিয়ে গেছেন। তো আজকে হয়তো উনি পরিবারে ফিরে যাবেন, আমি নিশ্চিত যে ওনার বোনটাকে হয়তো বা পাওয়া যায় না। মা যেদিন সুইসাইড করে, বাবা সম্ভবত পুলিশের ভয়ে বাসায় আসেননি। আমরা সম্ভবত কোনো এক পতিতালয়ে, এটা বলেছে, পতিতালয় বস্তিতে ভাড়া থাকতাম সম্ভবত বলেছে। বাসা থেকে একটু দূরে একটা রেল স্টেশন ছিল। খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড। আমি জানি না আজকে কে এসছে, আমরা আর দেরি করবো না, আমরা তার জন্য অপেক্ষা করছি। আসরের আজান পড়ে গেছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এর মধ্যেই শুটটা হবে।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু পরিচিত হব। হ্যাঁ, একটু মোবাইলটা সাইলেন্ট রাখেন। আপনার নাম কি? হাসমত। হাসমত। হ্যাঁ। বাবু আপনার কি হয়? ছেলে। আপনি দেখছেন ভিডিওটা? আমরা যে ভিডিওটা দেখছি এটা আপনার ছেলে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে। ওকে। আপনার নাম? আফরিন আক্তার আখি। কি হন আপনি? বাবুর ফুফাতো বোন হই। ফুফাতো বোন। আচ্ছা। আপনার নাম? আমার নাম হাসনা। হাসনা। হ্যাঁ। কি হন আপনি? বাবুর ফুফু হই। ফুপু। আচ্ছা। আপনার নাম? আচ্ছা, আপনি কি হন? দাদি হই। আপন দাদি? হ্যাঁ। আপন দাদি। আচ্ছা। আপনার নাম ভাই? আসিফ আহমেদ। কি হন আপনি? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। আপনার নাম? আমার নাম জিহাদ। কি হন? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। আপনার নাম? আমার নাম হাসি। হাসি। আপনি কি হন? ফুফু। ফুপু। আচ্ছা। কি হয়েছিল আমাকে একটু বলেন তো, ঘটনাটা কেমনে ছেলেটা হারাই গেল? আপনার মেয়েও কি হারাই গেছে? না, মেয়ে আছে। মেয়ে পাইছেন? মেয়ে তো আমার সাথে। আচ্ছা। তো বললো যে ওর এক বোনকে সাথে করে নিয়ে গেছে ও, তারপর? না না, এটা তো আপনি ঘটনাটা শুনলে তো বুঝতে পারবেন। ঘটনাটা বলেন না। বুঝছেন, আসল কথা কি মনে করেন, আমি জামালপুর শহরে আমার বাসা। আমি মেয়েটা খুব সুন্দর ছিল। সুন্দর ছিল, তার জন্য আমি খুব আমার পছন্দ ছিল। আমি মেয়েটারে ওখান থেকে নিয়ে আসছিলাম ভালো করার জন্য। মায়ের কথা বলছি। আপনার ওয়াইফ? হ্যাঁ, আপনার ওয়াইফ। আচ্ছা। খুব সুন্দর ছিল, ওনারে আমি নিয়ে আসছি। বাবুর মা? নাম নিয়ে আসছেন আঙ্কেল সেটা বলেন। রংপুর? হ্যাঁ। না, তাহলে উনি পতিতলা থেকে নিয়ে আসছেন। ও আচ্ছা, এগুলো খুলে বলতে হবে তো? হ্যাঁ, খুলে বলতে হবে তো, নতুন জিনিসটা হবে না। হ্যাঁ, নিয়ে আসছি ওখান থেকে ভালো। কোথায় ছিল? রংপুরে? না, জামালপুরে। জামালপুরের কোন একটা পতিতালয় থেকে নিয়ে আসছিলেন? হ্যাঁ, নিয়ে আচ্ছা, আসছিলাম। সম্পর্ক হয়েছিল? খুব সুন্দর ছিল, নিয়ে আসছিলাম। নিয়ে আনার পরে আমি এটাই আপনার প্রথম বিবাহ? হ্যাঁ। আচ্ছা। কিছুদিন সংসার করছি, করার পরে দুটা বাচ্চা হয়েছে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স হলো আপনার 10 মাস, ছেলেটা হলো আপনি তখন 5 বছর ছিল। তখন আমি নিয়ে আসা করে সংসার করছি। করার পরে কিছুদিন পরে হঠাৎ পর মেয়েটা আমি কাজে গেছি, হঠাৎ করে আবার যে জায়গা থেকে আমি নিয়ে আসছিলাম সেই জায়গাতে সে চলে গেছে। আচ্ছা। যাওয়ার পরে আমি আর ওখানে আমি যে জায়গা থেকে আসে করছি এই জায়গায় আমি কেন যাবো, আমি অনুভব করে আমি আর যাইনি ওই জায়গায়। যাওয়ার পরে কিছুদিন পরে ওই মেয়েটা সুইসাইড করছে। মেয়ে মানে আপনার স্ত্রী? হ্যাঁ, সুইসাইড করছে। আমাকে খবর দিচ্ছে। খবর দেওয়ার পরে আমি গেছি। যাওয়ার পরে ওখানে মাটি দিছে, সবাই আসছিল, প্রশাসনের উপরে আসছিল। বাচ্চা কাছে নিয়ে গেছে? না, বাচ্চা তো গার্জেনের কাছে আছে, মানে যেখানে মানে ঘটনাটা হয়েছিল। আপনি আমাকে ওনাদের কাছে ছিল? ভাইয়া, ওই বাবু ভাই একটু ভুল বলছে। ওর মা যখন মারা যায়, মানে ওনাদের কিন্তু 14 বছরের সংসার, বাবুর মা এবং বাবা। কি আঙ্কেল ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 14 বছর পরে ভদ্রমহিলা আবার ওই জায়গায় চলে যায়, 2 সন্তানকে নিয়েই চলে যায়। তখন নিয়ে তারপরে উনি মানে সুসাইড করে মারা গেল, কিন্তু বাচ্চা মানে ছেলে আর মেয়েকে নিয়ে আঙ্কেল চলে যায়, ওখান থেকে চলে যায়। লাস্ট কোথাও ছেলেটা আর আমার মেয়েটা দিয়ে দিল। দেওয়ার পরে আমি মেয়েটা আমার 10 মাস। মেয়েটা আমার 10 মাস ছিল। ছেলের মেয়ে আপনাকে কে দিয়েছে? মানে যেখানে ঘটনাস্থলটা হয়েছে না, যে বাড়িওয়ালার কাছে আসিল, উনি আমাকে দিয়ে দিছে যে আপনার ছেলে আর মেয়েটা নিয়ে যান। তখন আমি বাসায় নিয়ে আসছি। নেওয়ার পরে 1 বছর আমি তাকে ভাইয়ের ঘটনা মানে যখন ভাই মেয়েটাকে বিবাহ করলো, অনেক সুন্দর দেখে পছন্দ করে, তখন ভালো করার জন্য ভালো করার জন্য আমাদের সংসারে নিয়ে আসছিল, যে এত সুন্দর মেয়ে, এত এই পতিতালয় থাকবে, সেজন্য আমাদের পরিবারে নিয়ে আসছে। নিয়ে আসে যে একটা মেয়ে যদি ভালো হয় তাহলে তার ভালো না, সেজন্য নিয়ে আসে সংসার করার জন্য। ধরার পরে আপনার 2টা সন্তান হইলো। সন্তান হওয়ার পরে হঠাৎ করে ভাই কর্মে গেছে, হঠাৎ করে আইসা শুনতেছে যে সে আবার আগের জায়গায় চলে গেছে। তখন আমরা ছোট চলে গেছে। পরে হঠাৎ করে 4-5 দিন পরে আপনি সুইসাইড করছে। সুইসাইড করে ভাই মনের আগে বলছে যে আমি সেখানে আর যাব না, যেখানে থেকে আমি তাকে নিয়ে আসে পড়ছি সেখানে আর কেন যাব। তখন ওখানে লোকে খবর দিছে যে অমুক মারা গেছে, এরকম করে। ভাই পরে তারপরেও গেছে, যেহেতু আগে ওয়াইফ ছিল সেজন্য গেছে। যাওয়ার পরে সেখানে যাই দেখে এরকম ঘটনা। তো তখন বাইরে প্রশাসন যারা করছে যে কি সমস্যা, কি এর জন্য। ভাই সত্য কথা বলছে যে আমার এরকম। তো প্রশাসনে কোনো বিকল্প নিয়ে নেই, না পেয়ে পরে লাস্টারে আপনি দাফন কাফনের ব্যবস্থা করছে। করার পরে ছেলে মেয়ে দুজনকে ওই জায়গা থেকে নিয়ে আসা পড়ছে।
আচ্ছা, নিয়ে আসার পরে আমাদের সংসারে বছর খানি ছিল ওই ছেলে মেয়ে। তখন হঠাৎ করে ভাইয়ের তো আপনার পরিবারের বউ নাই যেহেতু, তাহলে মেয়েটা 10 মাসের, তাহলে অনেক সমস্যা না দুধ খাওয়ার নিয়ে। তখন আমাদের একটা নিজের লোকের কাছে মেয়েটা নিল, দত্তক নিল। হ্যাঁ, বললো যে আমি লালন পালন করে বড় করি, তোমার তো সংসারে কি নাই দেখাশোনার মতো। তখন ভাই আমার নিজেদের লোক, সেজন্য বললো, মাথা দিছে যে ঠিক আছে নেওয়া যায়। তো বলতে কি কার কাছে দিয়েছে? মানে আমার ফুফাতো বোন হয়। হ্যাঁ, সেই জায়গায় দিল। সে সেখানে বড় হইলো। হঠাৎ করে এই বাবু আপনার 1 বছর খানি আমাদের সংসারে ছিল। হঠাৎ করে বলতেছে, দাদি আমি একটু আব্বুর দোকানে থেকে একটু ঘুরে আসি। তা আমাদের ছোট যেহেতু, তখন না, একটা জিনিস মিলছে, বলছে যে ওর বোনকে নিয়ে গেছে। ওর বোনকে কিন্তু আসলে নিয়ে গেছে একজন, সেটা ওই যে দত্তক দিল। তাহলে ওর মেমোরি গুলো খন্ড খন্ড মেমোরি হয়ে গেছে, মানে খন্ড খন্ড। ও বলছে বোনকে নিয়ে একসাথে গেছে। আচ্ছা, দাঁড়ান, আপনার বাকিগুলো বিষয় একটু। তখন ছোট ওর বোন তো 10 মাসের। তাহলে ও হারালো কিভাবে এটা বলেন। হ্যাঁ, পরে তখন আমাদের পরিবার থেকে ও যে এইভাবে চলে আসলো যে দাদি আমি একটু আব্বুর সাথে দেখা করে আসি। আব্বু কোথায় ছিল? ও ভাই দোকান করতো। আচ্ছা, পরে সেখানে আর যাই নাই ভাই বিকেলে। হ্যাঁ, দয়মাই মোড়ে দোকান ছিল, জামালপুর। হ্যাঁ, এটা বলছে সেলুনের দোকানে গেছে। তখন বিকেলে ভাই দোকানে থেকে আসছে, আয়সা মারে বলতেছে, মা বলতেছে যে বাবু যে তোমার ওখানে গেছিল, তুমি কি দেখছো? কই না, আমার ওখানে তো যাই নাই। কই কি যাই নাই, তোমার কথাই তো কইলে বইলা গেল, আর তো বাড়িতে আসে নাই। জামালপুরের জায়গাটা কোথায়? জামালপুর সদরে আছে নাকি এরকম জায়গা? এখনো আছে? তো আপনি যাকে বিবাহ করেছিলেন ওনাদের পরিবারের সন্ধান পাওয়া যায় না? ওনার নাম জাহানারা, কিন্তু ওনার বাড়ি খালি এটি শুনছি, বাড়ি হলো বরিশাল, এটুকুই জানি আমি। আপনি কখনো জান নাই ওনাকে নিয়ে? ওনার বাসায় যায়নি, আপনার নিয়ে যায় নাই দোকানে, কখনো নিয়ে যায় নাই আমাকে। আপনাদের পরিবার থেকেও কোনো চাপ ছিল না যদি খুঁজে বের করো বাড়ি? না, কি কিসের জন্য ছিল না, সে তো এখানে বিক্রি হয়ে গেছিল, সেজন্য আমাদের ভাই আমাদের মেয়েটাকে কোনোভাবে ভালো করা যায়, তাকে নিয়ে সংসার করা যায়, এটা চেয়েছিল। আপনাদের জায়গা থেকে কোনো সমস্যা ছিল না যে এরকম একটা মেয়েকে বিয়ে করছে, আপনারা পারিবারিক ভাবে কোনো চাপ ছিল না? তো রাগারাগি করছে, ভাইয়ের সাথে রাগারাগি করছে। আচ্ছা, মাইনা নিছেন। তারপরে এই ছেলেটা হারানোর পরে কি করছেন? তখন আমরা খোঁজাখুঁজি করছি, ভাই অনেক আত্মীয় বাড়ি খোঁজাখুঁজি করলো, তারপরে মাইক মারা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে নেই, একবার ধরেন তো ক্যামেরাটা, আবার ক্যামেরাটা ধরেন। হ্যাঁ, না রাইট, এখানে কয়েকটা বিষয় দেখেন। এই পরিবারকে নিয়ে বা এরকম একটা সামাজিক ব্যাপার নিয়ে আমরা কখনো কোশ্চেন তুলবো না, একটা কারণে তুলবো না, যে এরা কিন্তু বাবুকে আজকে রিসিভ করার জন্য কেউ নিজেকে হাইড করে না। এখানে সবাই আসছে সত্যটা বলে বাবুকে এখানে নেওয়ার জন্য আসছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে বাবু কিন্তু তার যে ইনফরমেশনগুলো আমাদের এখানে দিয়েছিল, সেখানেও কিন্তু এই ব্রথেলের কথা এসছে, সেখানে ভাড়া থাকতো এবং মা যে সুইসাইড করেছে, এই বিষয়গুলো কিন্তু সে তার খন্ড খন্ড মেমোরি থেকে স্পষ্ট করে বলছে। যে কারণে আমাদের এগুলো মেলানোর জন্য আমরা বিষয়গুলো এটা করছি। মানুষ ভালো না মন্দ সেটা আমাদের এখানে ফ্যাক্ট না, কাউকে জাজমেন্ট আমরা করবো না। আমরা আসলে ঘটনার প্রেক্ষাপটগুলো অ্যানালাইসিস করছি একটাই কারণে, যে মিল পাই কিনা আমরা দুই পক্ষের জায়গা থেকে। ঠিক আছে, সো আমরা দেখবো, এটা ইম্পর্টেন্ট। আর ওনারা যে বাবুকে আজকে এখানে রিসিভ করতে আসছেন, সবাই মিলে এখানে নিজে প্রেজেন্ট হয়েছেন, বাবুকে তারা রিসিভ করতে চান, সুতরাং তারা সামাজিকতাটাকে বড় করে দেখেন নাই, বাবুকেই বড় করে দেখছেন, যে কারণে তারা এখানে আসছেন। আমি কথাটা ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আপনার ছেলে হারানোর পরে কি করছিলেন? তখন আমি ছেলেটা হারাই গেল, তখন আমি খুব একটা হতাশা, মানে আমার মেয়েটাও আমার বোনের দিয়ে দিলাম, ছেলেটাও আমার হারাই গেল, তাহলে তো আমি একা হয়ে গেলাম। তখন আমি আবার বিয়ে করছি। আচ্ছা, করার পরে ওখানে আমার 5টা পুলিশি চিঠি করা, খোঁজাখুঁজি করা, এগুলো কিছু করছিলেন ওই সময়টাতে? হ্যাঁ, সেখানে আপনি মাইক মারা হয়েছে, আত্মীয় স্বজনদের এখানে খোঁজ খবর নেওয়া হয়েছিল। তখন তো মিডিয়া ছিল না, তখন কোন রকম নেটের যুগ ছিল না। আপনারা ভিডিও দেখে কি শিওর হয়েছেন যেটা আপনাদের বাবু? হ্যাঁ, শিওর হয়েছে। আপনি কি হন ফুপু? হ্যাঁ, আপনার মনে আছে বাবুর সাথে? হ্যাঁ, সবকিছু মনে আছে আমার, সবাই মনে থাকে, কিন্তু আমার সবকিছু মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। কিভাবে পাইলেন বলেন? উনি আমাদের দ্বিতীয় তথ্যদাতা, প্রথম তথ্যদাতা হচ্ছে রবিবারের দিন মারা গেছে, যার কারণে ওনাকে আমরা ফোন সংগ্রহ করছি। প্রথম তথ্যদাতা কে ছিল? প্রথম তথ্যদাতার নাম হচ্ছে বাবুল, উনি গত রবিবারে মারা গেছে। কি হয় আপনার? উনি আমার এলাকারই। আপনি কিভাবে পাইলেন? আমার নাম আফরিন আক্তার আখি। আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি, দেখার পরে মার কাছে একটু শুনছি। উনি আপনার মা? হ্যাঁ। আচ্ছা। তখন ভিডিওটা আসছে, তখন আমি মামাকে জানাইছি, মামা বলছে হ্যাঁ আমি তো শুনছি, তখন আমি ভয়েস পাঠাইছি। পরিবারের লোকজনই দেখছে? ওনারাও দেখছে, উনি দেখছে, তারপর বাবু ভাইয়ের সৎ বোন উনিও দেখছে, উনি ঢাকাতে থাকে, মান্দাতে থাকে। বাবুর আপন বোনটা কোথায়?
আপন বোনটা ওই যে আপনার ওইটা ওটা আমি দিছি, আমার বুকলিয়া ছিল, আমার কাছে নাম্বার চাইছিল, তখন আমি এই নাম্বারটা দিয়ে জোগাড় করে বোনের সাথে কথা হয়েছে? যে আমরা বোনের সাথে কথা বলতে পারি নাই, বোনের হাজবেন্ডকে ভিডিও পাঠাইছি। এখানে একটু সমস্যা আছে ওনাদের পারিবারিক, ওই যে দত্তক দিয়েছে, দত্তক দেওয়ার পর থেকে এনারা ওইভাবে আর যোগাযোগ করে নাই, বা ওনার হাজবেন্ডের সাথে এখন চাচ্ছে মানে কোনোভাবেই চাচ্ছে না যে আবার লাইমলাইট আসুক ভাই। ঠিক আছে, ফাইন, দেখা যাক। এখন চলেন দেখি ভাগ্যের কে আছে। ওনাকে পাঠাবার, পুকুর মাঝখানে যে আছে ওনাকে পাঠাবার, দুজনকে। বসেন, আপনি বসেন, ডাকবো আমরা। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি, শোনা গেছে কোনো কথাবার্তা? না শোনা যায় না। বাবু, আপনার কি কারো চেহারা মনে পড়ে, বাবার চেহারা বা মায়ের চেহারা? জি না, এগুলো মনে পড়ে? মার চেহারা মনে পড়ে। মার চেহারা মনে পড়ে। মা সুইসাইড করছে এটা আপনি নিশ্চিত? জি। ঘটনার যে বর্ণনা আসছে এখানে অনেক কিছুই মিলেছে, আবার অনেক কিছুই একটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখার, অনেক সময় হয় না যে আমরা তথ্য বের করতে গিয়ে ধরেন এমন কিছু তথ্য বের হয়ে এসছে যেটা আমাদের জন্য সামাজিকভাবে অনেক কষ্টকর, মানুষজন কি বলবে এরকম একটা ব্যাপার চলে আসে। জি। তো সেগুলো কি আপনার জন্য খুব বড় ফ্যাক্ট হবে, নাকি বাবা মায়ের পরিচয় পাওয়াটা এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট? যাওয়ার তো হয়ে গেছে, এখন আমি যদি কিছু পাই আর না হয় তাহলে মানে আপনি ধরেন আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচয় পাইলেন যে হ্যাঁ ইনি আপনার বাবা, ইনি আপনার, এটাই আপনার ভিটামাটি, কিন্তু পাশাপাশি এটাও দেখা গেল যে এমন কিছু সত্য বের হয়ে আসছে যে সত্যগুলো আসলে যেগুলো নিয়ে মানুষজন চোখে আঙ্গুল তুলতে পারে। তো আপনি কোনটাকে বড় করে দেখবেন? মানুষজন যা মনে করে করুক, আপনার বাপ মাটাই দরকার। আমার তো একজন পরিচয়, আমার যে রক্তের কেউ আসেনি এরকম, এটা দরকার, এটা দরকার। ওই দুইজনকে হ্যাঁ পাঠাও। আপনার জন্য দুজন আসতেছে, একটু দেখেন। আসুন, ওই যে যান, কে বসেন। চিনছো আমাদের? দেখো তো। চিনো না বাবা তুমি? বলতে পারতেছি না। চিনো না? চিনো না তুমি? হ্যাঁ, বলতে পারতেছি না, স্মরণ আসতেছে। এটা তোমার আব্বা। কি বাবা, কিভাবে রায় বললো কও, তুমি এসে বললা কেন? কোথায় থেকে আসছি আমি? তুমি জামালপুর তো না এসে পড়ছো ট্রেনে চড়ে? এটা হইতে পারে। ট্রেনে চড়ে এসে পড়ছো তুমি? জি। তোমার মেলা খুঁজছি, বহুত খুঁজছি, জামালপুর শহরটা খুঁজছি, মাইক মারছি, করবেজ বাড়ি গেছি, সব জায়গাতে খুঁজছি, না আবার আল্লাহর উপরে নির্ভর করে রাখছি যে আল্লাহ যদি কোনোদিন বাসায় রাখে তাহলে একদিন আমার ছেলেরা পামুই আমি। এত বছর পরে বাবা তোমার কত, তোমার ডেইলি তোমার চিন্তা করতে 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 আমি হতাশ হয়ে গেছি। বোন তোমার সবে, তোমার বোনও আছে, চিন্তা করো না বোন না, বোন তো তুমি তো, বোন তো তুমি নাও না, বোন তো আমার কাছেই আছে। তা আমি কোথায় থেকে হারাইছিলাম? তুমি তো স্টেশন তুমি তো বাড়ি থেকে আইবা পড়ছো। তোমার দাদিকে বলছো যে দাদি আমি আব্বুর সাথে দেখা করে আসি, এই কথা কইতে তুমি বাড়ি থেকে বাড়াই এসে পড়ছো। কত বছর আগে? তাও তো 25-26 বছর। উনি কে? উনি আমার বোন, তোমার ফুবু, তোমার দাদিও আসছে। বলেন, কথা বলেন। কারো কথা চেহারা মনে হইতেছে না? না, আমার আম্মার কথাটাই মনে আছে একটু। কি আম্মা কি মারা গেছে? হ্যাঁ, মারাইতে গেছে। কি তুমি তো সেখানে নিজে উপস্থিত ছিলে? উপস্থিত ছিল তুমি। তুমি আমার বাসায় খেলাইছো, বেড়াইছো, ঘুরছো, ফিরছো, খাইছো, নইছো, সবকিছুই করছো। হঠাৎ করে তুমি আমার কথা বলে দাদির কাছে বইলে তুমি যাইসা পড়ছো স্টেশনে, তোমার তো আর খুঁজে পাইনি, তুমি তো ট্রেনে ফিরে আইসা পড়ছো। মেলা খুঁজছি, করবেজ বাড়ি গেছি। আমরা শুনলাম ট্রেনে পরে আর ট্রেনে আসছো তোমার কথা শুনে, মানে মিডিয়ার সাথে যখন কথা হয়েছে তখন আমরা জানি না তুমি ট্রেনে আসছো, ট্রেনে আইসা পড়ছো। আমরা তো বহুত খুঁজছি তোমারে। আমার আম্মা যেন মারা গেছে, অনেক ঘর বাড়ি ছিল না? হ্যাঁ ছিল, ছিল, সবই ছিল। তোমার কথা এটুক তোমার মনে আছে, কিন্তু তোমার দাদা বাড়ি যে থাকতো একটা পুষ্কুনি ছিল না, যেখানে থাকতাম ওখানে একটা পুষ্কুনি ছিল, আমাদের গোসল করাইতো আম্মা। পুষ্কুনি আছে, বসাতপাড়া পুষ্কুনির কথা। হ্যাঁ, এটা স্টেশন থেকে কত দূর?
10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। হ্যাঁ, এরকমই হতে পারে, 10-20 টাকা ভাড়া। তখন পাউস্কা ছিল, পাউস্কা আছে না, তখন অটো এই যে ঢাকা চলতেছে এগুলো ছিল, তখন তো আর এগুলো ছিল, নটো ছিল না। পাউস্কা 10 টাকা ভাড়া বাসার থেকে। আবার তুমি যখন বাড়াই আইছো, রুট হইলো 2টা, বাসার থেকে বাড়াইলে রুট হয়েছে 2টা। একটা রুটে হইলো ধানবাড়ি মোড়, আরেকটা রুট হইলো স্টেশন। এই দিক দিয়ে তুমি বামে আইসা পড়ছো, বামে আস মানে আমার স্টেশন। নাম কি? বাবু। বাবু। তোমার নাম বাবু? আমার বোনের নাম অনামিকা। অনামিকা। হ্যাঁ। মার নাম নূরজাহানি। জাহানারা বেগম। হ্যাঁ। বাবার নাম হাসমত। হ্যাঁ। তোমার কারো চেহারা মনে হয় না? না তোমার সেলুন কি এখনো আছে চাচা? সেলুন না ভাই, কিছুদিন ধরে কোন সেলুন ছিল 8-10 বছর ধরে। আমি একদিন দোকানে গেছিলাম ছোটবেলা। দোকান আছে, তুমি জিজ্ঞেস করতা, ওখানে তো এক নামে সবাই বাইকে আমাকে তো এক নামে চিনে, জামালপুর তুমি যে শহরে। 1 বছর আগে বাড়িতে গেলা, যখনই তুমি আমাকে বলবা স্টেশনে যাও আর যেখানে যাও যদি বলতা, না আমি তুমি 1 বছর আগে গেছিলা। টেনশনে কাঁদতে, যে কোনো খারাপ লাগতে আমার তো ওই সময় আপনি রাখেন নাই, কখন যে আমার কাছাকাছি রাখেন নাই, যে কোনো আপনি অবহেলা করছেন। তুমি তো ছোট, 5 বছর বয়স তোমার। তো আমি কথা বলি, তুমি যখন আমাদের এলাকায় যাবা সবার কাছে শুনতে পারবা যে কই তুমি কই কি আসিলা, পর্যায়ে ছিলা, কি পর্যায়ে আর ছিলা তোমাকে তুমি, কিভাবে রাখা হইছে, হতাশ তুমি হয়ে সব গেছে শুনতে গা পারবা। তোমার জামালপুর। আচ্ছা, এখানে আমি কয়েকটা বিষয় একটু ইন্টারাপ্ট করি। আপনি হয়তো ভিডিওটা যখন দেখবেন, পুরো ভিডিওটা সামনের দিকে ওনারা আমাকে বলছে বাইরে ঘটনাটা কি হয়েছে। আপনাকে আমি একটু বুঝাই বলি, যেহেতু আপনি এখন প্রাপ্তবয়স্ক, সবাই বাংলাদেশের সব মানুষ এটা দেখবে, আপনার একটু জানা দরকার যে কেন ঘটনাটা ঘটলো। মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে পতিতালয়ের কথা বলছেন না এখানে, যে পতিতালয়ের একটা বস্তিতে ভাড়া থাকতেন, এটা সত্য। এবং ওই সময়টাতে আপনার বাবা ছিল না আপনাদের কাছে, এটাও সত্য। ফ্যাক্ট হচ্ছে যে আপনার বাবার কথা অনুযায়ী উনি আপনার মাকে বিয়ে করেন, বিয়ের আগে ওনার সঙ্গে তার একটা পরিচয় ছিল আপনার মায়ের, এবং উনি মূলত এই পতিতালয়েই ওনার সঙ্গে পরিচিত হন। ঠিক আছে, এবং ওনার সঙ্গে ওনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, আমি যা বলতেছি একটু বুঝে। এই প্রেমের সম্পর্ক থেকে উনি মনে করেছেন যে এই মেয়েকে নিয়ে তিনি সংসার করবেন, অর্থাৎ আপনার মাকে নিয়ে সংসার করবেন, সেভাবে তিনি বিয়ে করে তার বাড়িতে আনেন। এবং প্রাথমিকভাবে এই পরিবার মানতে চায় না, যেহেতু এরকম একটা জায়গা থেকে আসছে মেয়েটা, কোথা থেকে আসছে, কি অবস্থা। এরপরে যেটা হয়েছে যে আলটিমেটলি মেয়েটা আপনার মার সাথে আপনার বাবা সংসার করছে অনেক লম্বা একটা সময়। সংসার করার পরে এক পর্যায়ে আপনার বাবার সাথে তার রাগারাগি হোক বা যেটাই হোক না কেন, আপনাদের দুজনকে নিয়ে সে আগের জায়গায় চলে যায়। অর্থাৎ সেই যে পতিতালয়ের বস্তির কথা বলছেন, ওই রকম একটা বস্তিতে সে চলে যায়। যাওয়ার কিছুদিন পরে সে সুইসাইড করে। এটা হচ্ছে আমরা যেটা বুঝতেছি আপনাদের সাথে কথা বলে। এবং এই সুইসাইড করার পরে আপনার বাবা গেছে অনেক পরে, গিয়ে হচ্ছে আপনাকে এবং আপনার ছোট বোনকে সে ওখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরেও প্রায় 1 বছর আপনি এই ফ্যামিলিতে ছিলেন, এটা ওনাদের কথা। সে সময় আপনার বোনকে দত্তক দিয়ে দিছে কোন এক ফুপুর কাছে বা ফুপাতো এর কাছে। আর আরেকটা যেটা হয়েছে যে আপনি ওই সময়টাতে একটু বড় ছিলেন, 4-5 বছর বয়স, এবং ওই সময়টাতে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। তো ওনাদের কথা অনুযায়ী বাবার দোকানে যাওয়ার কথা বলে আপনি কোথাও একটা গিয়ে চলে হারায় গেছেন। এই হচ্ছে বিষয়। আমি 3-4 বছরের বড়। হ্যাঁ, এইটাই হচ্ছে একই সময় যে ছিলাম, তো ও সব সময় আমার সাথেই, মানে আমরা এক সময় যে ছিলাম তো 3-4 বছরের বড় ছোট, তো একসাথেই ছিলাম। সেজন্য আমি ঘটনাগুলো সব বলতে পারলাম। বাবু জি, এই যে ওনারা যে বলছে, আমি আপনাকে ছোট করে বললাম সারাংশটুকু, আপনার বিশ্বাস হয় এটা? জি। কেন বিশ্বাস হয়? কিছুটা মিলে। আপনার মাকে নিয়ে যেটা বলেছে সেটা মিলে? জি, কিছুটা মিলে। কার জন্য কাঁদতেছেন? মায়ের জন্য? জি। কেন কাঁদতেছেন? যে এরকম একটা সত্য বের হয়েছে যেটা তো মানুষজন সিসি করবে জানলে। আপনাকে নিয়ে আমার বিষয় না, সেটা কোনো বিষয় না। আপনাকে নিয়ে অনেক পাকা পাকা কথা বলতে পারে মানুষজন। তো যখনই মানুষ তখন সুযোগ পায়, তখন মানুষ এগুলো মানুষের দুর্বল বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। আমরা মিথ্যা বলছি না, সত্য বলছি। ও এলাকার যায় দেখবে। চাচা বলছে যে আমার মার বাড়ি কোথায় এটা বলতে পারেন? খালি নাম শুধু বরিশাল, বরিশাল এটুকুই বলছে, কিন্তু আমি কোনো কিছু জানি না, আমার নিয়েও যায় নাই। তোমার মা কোনোদিন আমি বরিশাল যাই। আমার মা মারা গেল কেন? মারা তো গেছে তার নিজের ও একটু মাথার সমস্যা ছিল তোমার আম্মার, উরপান্তি ছিল। ঠিক আছে, আমি যে কথাটা বলতেছি এটা তুমি দেশের বাড়ি যখন যাবা তুমি ওটা
জাস্টিফাই করবা, না, আমার দলি মা- পাই যাবা গা। আমার মার সাথে আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আমার মার সেটা সাথে অন্যায় করছে না করছে তুমি এলাকার যায় শুনো। তুমি ওটা তুমি এলাকা দেখ আমরা এখানে হয়তো মিথ্যা কথা বলতে পারি হ্যাঁ। তোমাকে নেওয়ার জন্য, কিন্তু তুমি এলাকার যে নিজেকে নিজে হয়তো আমরা আমরা হ্যাঁ। নিজের লোক যেহেতু মিথ্যা কথা বলতে পারি, তুমি এলাকার যায় যখন অন্য মানুষের কথা শুনবা তখন তোমার তো বিশ্বাস আসতেও পারে। হ্যাঁ, তুমি তারা তো আমার করে মিথ্যা কি বলবো কথা, না। এটা তো আমাকে তুমি শুনবা সবকিছু যখন শুনবা বাবা, তখন তুমি সবকিছু শুনবা, আরে। অসুবিধা নাই। তোমার আম্মা তুমি আপনার সব পাবা। স্মৃতিতে দাঁড়ান, আপনার স্মৃতিতে কি আছে? মানে অন্যায়ের কথা বলতেছেন, বলেন আপনি, সমস্যা নেই। হ্যাঁ, আপনার দেখি, স্মৃতিতে, বলো দেখি দুই একটা। আপনার মেমোরিতে কিছু বলেন, আছে যে বলেন। আপনার আপনার বাবাকে নিয়ে যে অন্যায়ের যে ব্যাপারটা, এগুলো কিছু আছে মনে না, পড়ে? আমার আম্মা খুব ভালো ছিল, আচ্ছা, খুব ভালো ছিল। আমার আম্মা পড়ায় একটু কাঁদতো, দেখতাম কান্নাকাটি করতো? কান্নাকাটি করতো, অনেক কষ্ট পাইতো। তো আমার ওই সময়টা দেয় নাই। আমাদের দুইজনের যদি একটু সময় দিত, 2-4-5টা বছর সময় দিলে আমরা আম্মারে বাসায় রাখতে পারতাম। কিন্তু আমার আম্মা কেন যে আমি ঘুমের তো উঠে দেখছি আম্মা এই মা ফ্যানের না কি একটা জ্বলতেছে। দন্নার সাথে জ্বলতেছে, অনেক লোকজন আসছে, এই সময় আমার ঘুমটা ভাঙা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো আমাদের দেখছি পাতিল ভরা ভাত ছিল, রাত্রে রান্না করছে। রাত্রে রান্না করছে পাতিল ভরা ভাত। ওই ভাতের ডেক দিয়ে আমি চাই রয়েছি, কেউ খায় নাই। আমার দিল এসে আমার বোনটারা অনামিকা যে ঘুমাইয়াছিল। ওই ঘুমাইছিল, ওরা আমি উঠাইছি নাকি ওর কোলে নিয়েছি। টাকায় উঠাইছো, উঠো উঠো ধর। তো আমার মার নিয়ে গেছে একটা ট্রাক দিয়া, একটু স্মরণ আছে, ও ট্রাকের পিছে পিছে আমি ছুটছিলাম। কবরটা কোথায় হয়েছে চাচা? আপনি এখন মিডিয়ার সাথে যেহেতু সত্যই, সেখানে তো এইভাবে মৃত্যু হয়েছে, সেজন্য তার কবরটা গুরুস্থানে হয় নাই। কোথায় হয়েছে? গুরুস্থানে হয়েছে। কোথায় হয়েছে? ফৈতি গুরুস্থান। ওটা- আলাদা মানে ওইটা যারা আপনার সুইসাইড আলাদা করে, একটা ইয়ে আছে, এটা গুরুস্থানের সাথে আরেকটা গুরুস্থানের গুরুস্থান পাশেই আছে। একটা গুরুস্থান আছে। যারা সুইসাইড করে মারা যায় না, তাদেরকে ওই জায়গায় বিষ খাওয়া, টেনে পড়া এবং কি ফাঁসি দেওয়া, ওখানে গেলে ওর মায়ের কবর আইডেন্টিফাই করা যাবে? না এটা আজকের সেখানে তো কথা। লাশ ভাইরে নিজের বেয়ারিশ দিয়ে দিছে নিজের চোখে আমার ভাই এই ছেলেরে নিজে নিয়ে যায় ওই নাচ ফাড়া দেখছে, দেখে আইসা আমার ভাই তো মনে করেন এই ভয়ঙ্কর কাটা দেখে আমি তো এমনি আমার ভাই হতাশা। মৃত্যুর সাহায্যে গেছিল, বাঁচার কোনো কথাই ছিল না। পরে আমরা অনেক যারা দিয়ে ভর করছিল, মানে ওর মায়ের এক আত্মা ভর করছিল, ওরা আমরা অনেক কিছু করে বাইরে তাবিজ আবার টাবিজ দিয়ে আমার ভালো যে করছি। মেয়েটা উনি যে বলতাছে, ওই মেয়েটার যে একটা বাচ্চা হয়েছে ছেলে, ঠিক আর ওর মতো মতোই চেহারা। একই চেহারা, আর অনামিকা মানে ওর বোনের? হ্যাঁ। বোনের বাচ্চা হয়েছে একই চেহারা, দেখলাম না কোনো অনামিকাও তো ওর কোনো মতোই বিষ নেই। চেহারা। অনামিকা আর না হলাই, মেয়েটা আমার আর না অনামিকা হলাই, একটু কালো। একটু শ্যামলা, একটু সুন্দর, এই আর কি। এখানে অনেকগুলো মিস্ট্রি আছে। এখন এই মিস্ট্রি থেকে অনেক ধরনের সন্দেহ তৈরি হতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, হ্যাঁ, ঠিক আছে? যেহেতু তিনি পৃথিবীতে বেঁচে নাই, আমরা তার সম্পর্কে খারাপ ধারণা করব না। আর সে আপনার মা, এটাই হচ্ছে বড় কথা। উনি যতটুকু আমাকে বলতেছে সেটা হলো যে ওনাকে পাওয়া গেছিল, মানে ওনাকে বিক্রি করে দিয়েছে ওইখানে, ওনার পরিবার থেকে হোক বা যে কোনো কারণে হোক। উনি বেসিক্যালি ব্রথেলে তো খুব সহজভাবে কেউ আসে না এখানে। খুব কঠিন গল্প থাকলে, স্টোরি থাকলে, পেছনে পরিস্থিতির শিকার হয়ে মানুষ এখানে আসে। ওনার সঙ্গে সংসার 12 বছরের নাকি? 12 বছর সংসার চাচা আপনার সঙ্গে? হ্যাঁ, তাহলে তো আপনার বাচ্চা হইলো কি অনেক পরে গিয়ে, বিয়ের অনেক পরে? বহুত পরে। ছেলেটা আমার আগে, এই ছেলেটা আমার আগে হয়েছে, হুম। হওয়ার পরে পরে মেয়েটা হয়েছে অনেকদিন আমার, পরে অনেকদিন পরে মেয়েটা আমার হয়েছে। কিন্তু এই ছেলে আমার কাছে, এই আমি খাওয়াই, আমি সবকিছু করি, আর মায়ের সঙ্গেই থাকে। মেয়েটা হয়েছে আপনার 10 বছর 10 মাস, আর হয়েছে 5 বছর। 5 বছর। তখন সবই বুঝে, সবই বুঝে, দাদা দাদা দাদি দাদি রাখে সব। আমাদের। আমি একটা পুষ্কনি বার যাইতাম, দাদার বাড়ির সামনে একটা পুকুর আছিল, ওই হামুক ঝিনুক টুকাইতো, ওই ডুব দিয়ে ঝিনুক নিয়ে আসতাম, ওইটার ভিতর থেকে ফাইরা কি জানি নিয়ে আসতো, ওইটা খেলা ছিল। তুমি খেলাছে তোমারে নিয়ে যাই তো আমি জিনুক করাইছি হাসে। পুষ্কনি, পুষ্করির একটা পুষ্কনির মধ্যে নাম ছিল, অনেক মানুষের ইয়া আর করতো। একটা কথা কই, দেখছেন তুমি সবই মনে তুমি বাবা অ্যাক্সিডেন্ট করছিল, আমি তোমারে বললাম তুমি অ্যাক্সিডেন্ট করলা গে বাবা, তুমি এই অ্যাক্সিডেন্ট নিয়ে আইসা করলা, তোমার ইনো দাগ আছে না? খুলো, না, আমার এই না, আছে হয়তো আছে। হয়তো পরে যায় চালটা লুটছে ওটার অতটা না ইনো দন আইছে না বাসা থেকে বাড়াইয়া, ইনো একটু ই হয়ে গেছে। ওটা অনেকদিন হয়ে গেছে, ওটা হয়তো দাগটা নাও থাকতে পারে, কারণ অনেক কাটা জাগি তো মিশে জায়গা, আর ও তো তখন অনেক ছোট ছিল, সেটা মনে হয় নাই। বিশাল একটা আঘাত খেয়েছিল, এনুই নেই যেন আইসা দাদির কানতে কানতে আইসা দাদি স্যাভলন ট্যাবলন দিয়ে দিয়েছে দাদি আমি এরকম হয়ে পড়ে তোমার দাদি গেছিলাম, স্যাভলন দিয়ে এটা মুছে দিয়ে দিয়েছে। আমার দাদি আছে, আছে আছে সবই আছে। দাদিটা চিনতে পারে। দাদি আছে, দাদি বাইরে আছে, তাদের সাথে দেখা করে দিব। এখন আপনার কি মনে হয়, মানে উনি যেটা বলেছেন এগুলো তো মিলে?
ঘটনা তো মিলে কিছু যায়। মিলে। আসলে কি জানেন, ও এতদিন বাইরে থেকে ওর ভিতরে রাগ হয়ে গেছে যে আমার বাপ মা হয়তো আমার খোঁজ খবর নিয়ে নাই, আমার মাটাও এইভাবে মারা গেল, আমার বোনটাও আলাদা এক জায়গায় থাকে, আমাদের পরিবারটা আমার বাবার জন্য ইভেন এরকম হয়েছে, এর ভিতরে এর একটা রাগ। এটা হতাশ আসলে হয়ে গেছিল। আসলে ও যখন এলাকার যাবে, তখন তো ছোট ছিল, যখন এলাকার যাবে তখন ও নিজের কানে শুনবে যে ওর বাবা কি করছে, মানে ওর মা কি করতো বা কিভাবে মারা গেল। ও যখন এই আর কথাগুলো ছোটবেলার শুনবে- ছবি আছে? না, কোনো ছবি ছিল না তখন ছবি ছিল না, আমাদের পরিবারে। তোমার কোনো ছবি থাকলে তো আমি তখন তো আমরা তখন কোনো ছবি সবাই পেপারিং করতাম, পেপারিংই করতাম। কোনো ছবি ছিল না দেখি তো তোমার করতে পারিনি। আমার মেয়ে কয়েকদিন আগে আপন ঠিকানার এই দেখে কিন্তু তুমি অনুষ্ঠান যে দেখে বলছো যে আমার একটা বোন ছিল, এটা ঠিক আছে, অনামিকার নাম, আমি কুল সবই বলছি যে আপনার ছেলের নাম কি বাবু, আপনার ওয়াইফের নাম কি জাহানারা, আপনার মেয়ের নাম কি, নাম দিয়েছেন লিপা, তারপরে বলছে যে আরেক নাম বললেন অনামিকা, তখন আমি বলছি অনামিকা, হ্যাঁ এখন নিপা করে ডাকে এখন সবাই। নিপা করে ডাকে, অনামিকা ডাকে না, আমি অনামিকা করে ডাকি। আমি যেমন তোমার আমার ভাগ্নে বোনদের হয়েছে নিয়ে এটা। আমি যেমন আমার বোনদের নিয়ে আমি একটা একলা হাসছে কোথায় জানি বোনটা হারায়। না না না, না, এটা তুমি, আমরা যখন মিডিয়ার তোমার কথাগুলো শুনছি তখন আমরা সবাই বলছি এই কথাটা ও হয়তো ভুল- মনে ছিল না, মনে সেজন্য ছিল এই না, কথাটা কিন্তু বলছি। সব ভুল কিন্তু বলছো, আমরা সব যে ভুল কথাটা বলছো। বলছি, কিভাবে তুমি হারাইছো, কিভাবে তুমি আসলা, আসলা। এগুলো তুমি এলাকার যাই সব কিছু শুনতে পারবা। তুমি কিভাবে আমাদের আসো কথা হয়তো বলো? তোমার কাছে মিথ্যা হয়তো মিথ্যা হইতে পারে আমার কথা বাবা, না, যে হয়তো- কিছু মিলে, হ্যাঁ তুমি কিছু এটা কথা নিজে মিলে। বুঝতে পারবা। সবগুলাই মিলছে, এখানে একটা মিথ্যা কথাও আর্স নেওয়া হয় নাই, এই যা মিথ্যা সত্য কথার কথা আশ্রয় নাই। এখানে সব বলা হয়েছে। মানে ছোটবেলা থেকে কিভাবে ঘটনা ঘটলো সব কিছু বলা এখানে হয়েছে। একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আপনার বাবার কাছ থেকে আপনার মা নিশ্চয়ই রাগারাগি করে চলে গেছে। এখন এই সাংসারিক রাগারাগি কি কারণে হয়? আপনার তো নিজের একটা সংসার হয়েছে না? জি, টুকটাক রাগ করে কিন্তু অনেক সময় মেয়েরা চলে যায়, নিজের বাপের বাড়ি চলে যায়। তো ওনার তো আসলে যাওয়ার কোনো জায়গা ছিল না, উনি যেখানে ছিল ওনার আপনাদের পরিবারের কথা অনুসারে ওনার যাওয়ার জায়গা, উনি আমার পূর্বের জায়গায় ফিরে গেছেন। হ্যাঁ। এখন এই অবস্থায় গিয়ে ঘটনা চূড়ান্ত ঘটার যেটা সেটা ঘটে গেছে। ধরেন বিষয়টা যদি এরকম হইতো, উনি যদি বেঁচেও থাকতো, আপনার মা হয়তো আবার উনি বাবার কাছে ফিরে আসতেন, আপনার বাবার কাছে, তো আপনার স্মৃতিতে ওই জিনিসটা আর থাকতো না যে আপনার মা বারবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, থাকতো না, মিলে যেত। কিন্তু অনেকবার এরকম হয়েছে, যেহেতু দেখছিলাম মা কান্না চূড়ান্ত ঘটনা ঘটে গেছে যে গিয়ে একদম সুইসাইড, এখন সিদ্ধান্তটা ওই জায়গাটাই ঝুলে গেছে যে যেহেতু সে সুইসাইড করে ফেলছে, সুতরাং এখানে নিশ্চয়ই বাবা কোনো একটা ঘটনা ঘটাইছে, সে হ্যাপি ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু এখন আমার কথা হচ্ছে কি, সুইসাইড কোনোদিনও কোনো কিছুর সমাধান হতে পারে না। সুইসাইড করা বলেন বা যে কোনো কিছু বলেন, যেহেতু সে খুন করে নাই, সে কি খুন করছে আপনার মাকে? না, খুন করে নাই তো। জি না। এখন সিদ্ধান্ত তো আপনার মা নিজে নিজেই নিছে। না, আমার আম্মা অতপরে ওই সময় অনেক অভাব ছিল, কিন্তু একটু সময় দিত, এদিকে নিয়ে আসতো, আমাদের নিয়ে যদি বাসা থেকে বার হয়ে যেত, শহরে আসতো, যে কোনো জায়গায় চলে আসতো, আমার অপেক্ষাটা করতো। না, তোমার বাড়ি আছে আমার না? দুঃখটা এটা, দাঁড়াও, তোমার আমার আম্মা, দুঃখটা আমার এটা। কথা শোনো, তোমার আম্মা অভাবের জন্য এই কাজ করে নাই, তোমার যে অভাব নাই। অবস্থায় রাখছিল, তুমি তোমার এই পোশাক আশাকে অন্যরকম ভাবে রাখছিল, তোমার আম্মা অভাবের জন্য রাখে নাই। তোমার না, অভাবে এটাও না, আমি কিন্তু আমার আম্মা অনেক কষ্ট পাইতো, মাঝে মাঝে দেখতাম কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিসের না? জন্য কি হইতো, এটা তো সুস্থ জীবন না, তাই না? এটা তো আমার সুস্থ আম্মা জীবন না। সুসাইড করেছে, কিন্তু একটু সময় যদি দিত আমার আম্মা ভাববা সেটা একটা যে কোনো একটা আত্মা, যে কোনো একটা হাজির নিশ্চয়ই তার ভয়ঙ্কর কষ্ট ছিল, কষ্ট না থাকলে দুইটা বাচ্চাকে এভাবে বিছানায় রেখে আমরা সে কিভাবে চলে যায়? আমরা ভাই বোন ওটা কিউট না, ঠিক তোমার আছে। তোমার তোমার আম্মার উরপান্তি ছিল, উরপান্তি ছিল তোমার আম্মা, মানে হেই একটু হাসতো, মাথা টিপিক এই ছিল, হাসতো, কাঁদতো। একলাই হাসতো, আবার না একলাই চোখ বড় বড় করে হালাইতো, হ্যাঁ। এত বড় কি বড় করে একজন হালাইতো। মানে এই করতো। হ্যাঁ, এটা আমি মানসিকভাবে সে ইমব্যালেন্স অবস্থায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আসলে এইভাবে। আসলে কি জানেন, আর কি করতো জানেন, আমার কথা শোনো। এইভাবে করকর করতো দাঁতেরে, মনে শব্দ করতো, তার চোখ নাটা এত বড় বড় করে চাইতো, তখন আমি বুঝতাম হ্যাঁ। মানসিকভাবে সে না, ওটা মানসিকভাবে সে হয়তো ইমব্যালেন্স হয়ে গেছে। একটু হতেই পারতো, কারণ কি ভাই তখন তো যে পরিবেশটা ছিল, আর তার খুব ভিতরে- সুন্দর ছিল তোমার আম্মা। তার ভিতরে এটা আমার অনেক মনে কিছু আছে, আমার জাগছে। আম্মা খুব অনেক সুন্দর সুন্দর ছিল। ছিল, আমার মতন লম্বা চোরা ছিল, হ্যাঁ। আমার চেয়েও অনেক লম্বা চোরা ছিল আমার আম্মা, এটা মনে আছে। আমি বলছি খুব সুন্দর ছিল তোমার সেজন্য আম্মা, ওর আম্মাকে সবাই সুন্দরী করে বলে সুন্দরী করে বলে ডাকতো। জাহানারা যখন ও বলছে মিডিয়ার সামনে, আমি বলছি ওর আম্মার নাম কি জাহানারা, আমি নামটা জানি সুন্দরী করে, অনেক সুন্দর হ্যাঁ, ওখানে সুন্দরী করে ডাকতো। সুন্দরী করে ওই এলাকার সবাই ডাকতো। হ্যাঁ। কিন্তু আমি জানতাম জাহানারা। তুমি আর ওই যে বাবুই জানি, হ্যাঁ। আমরা কেউ জানতাম না জাহানারা। দুইজন বের হবে এখান থেকে, হ্যাঁ, পরে আমি বের হবো। আচ্ছা ঠিক আছে, আপনারা বাবা এবং ফুপু যারা, আপনারা দুজন একটু বাইরে বসেন, আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবো। হ্যাঁ, একটু বাইরে বসেন, বলেন, আপনি মন খুলে বলেন আমাকে পুরো ঘটনা আপনি জানছেন,
আপনার মন থেকে যা আসতেছে যদি আপনি মানতে চান মানবেন, যদি আরো কিছু বলার থাকে আপনি বলবেন, কোনো সমস্যা নাই। না, আমার কিছুটা ও কথা কিছুটা মিলে। আপনি মানতে চান বাবা হিসেবে, ফুপু হিসেবে এই পরিবারকে? সবাই আসছে এখানে, বাবা আসছে, ফুপু আসছে, আরো ফুপু আসছে, ফুফাতো ভাই বোন আসছে, দাদি আসছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, পরিচয় যেটা বের হয়েছে, যেভাবে বের হয়েছে, সুইসাইডের ঘটনা, আপনার বাবা সমস্ত কিছু মিলায়, যদি আপনাকে তারা না নিতে চাইতো বা এরকম ঘটনা যদি তারা ফেস করতে না চাইতো, আজকে মিডিয়ার সামনে তারা আসতো না। ঠিক আছে। বাচ্চা টাচ্চা সহকারে নিয়ে আসছে, সবাই মিলে আসে, এসে কিন্তু ফেস করছে। এই হৃদ্যতাটাকে আমি বড় করে দেখতে চাই। জান্নাত জাহান্নাম সে কাকে দিবে না দিবে সেটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। আমাদেরকে কিছু সিমটম বলে দিছে যে এটা করলে পাবা, এটা না করলে পাবা না, কিন্তু সিদ্ধান্ত একমাত্রই তার। সে কাকে জান্নাত দিবে কাকে জাহান্নাম দিবে ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি আপনার মায়ের জন্য দোয়া করেন, ঠিক আছে? এটা নিশ্চয়ই সারা জীবনের জন্য ভয়ঙ্করতম কষ্ট যে একটা সন্তান তার মাকে ছোটবেলায় দেখলো ঝুলে থাকতে। জি, এই স্মৃতি সারা জীবন বয়ে বেড়ানো এর চেয়ে ভয়ঙ্করতম কষ্ট কিছু হইতে পারে না। আমার অনেক কষ্ট নিয়ে আমি বড় হয়েছি। স্বাভাবিক। যাওয়ার পরে এতটা বছর আমার ভিতরে খুবই কষ্ট পাইতাম। মা, আমি অনেক টাকা পয়সা কামাইছি, জীবনে হাত বেড়ে খরচ করছি, চলছি, কিন্তু আমার মার আমি মনে মনে বলতাম, মা একটু সময় দিলা না, আমার জন্য তুমি বাইচা থাকতা, আমার বোনটার জন্য বাইচা থাকতা, আমার বাবার ভালো না লাগতো, তুমি চলে যেতে, একটুনি সময় দিতাম। আমার মা অনেক কিউট আসলে, লম্বা চূড়া, পুরা নায়িকা মতন ছিল, সুন্দর ছিল। ওই মার জন্য আমি পরে একটু বোঝার হয়ে আমি যে সময় টাকা পয়সা ইনকাম করা শিখছি, এই সময় আমার খুব খারাপ লাগতেছিল। মা, আমার কামাইটা তুমি খাইয়া দিতে পারলা না, আমি এত বড় হয়েছি, আমি এখন অনেক কিছু বুঝি, কেন তোমার জন্য টর্চার হয়েছে, যে কোনো একটা কিছুর কারণে তুমি চলে গেছো, একটু সময় দিলা না আর কি। খুব কষ্ট পাইতাম। মানে উনায় যে বলতেছে উনি আমার বাবা, উনি আমার ফুফু হতে পারে, কারণ ওই উনার কিছু কথা কিছুটা মিলে। তারপরে আমি আবার কিছু স্মৃতি আছে, যদি ওরা নিয়েও যায় ওই জায়গা মতন গেলে কিছু স্মৃতি যদি আমি দেখতে পাই, তখন আরো কনফার্ম হয়ে যাবেন। তারপর আমার বোন যেটা অনামিকা, আমি ডিএনএ টেস্ট করবো, লাগলে আমার বোনের সাথে যদি মিলে যায় ডিএনএ টেস্ট করতে পারেন, বাপের সাথে যদি ডিএনএ টেস্ট করে মিলে, পরবর্তীতে আমি এইভাবে যাবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সে সুযোগ তো অবশ্যই আছে। যেটা বলছিলাম যে এটা তো একটা ভয়ঙ্করতম কষ্টই। আরেকটা কষ্ট হচ্ছে যে যদি সেটা বোঝা যায় যে বাবা তার মার সাথে খারাপ ব্যবহার করেছে বা মা তার বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, এই স্মৃতিটুকু একটা সন্তানের বয়ে নিয়ে বেড়ানো, এটা বড় ভয়ঙ্করতম কষ্টের। তো এখন আপনি কি করবেন? এটাকে মানবেন নাকি সময় নেবেন, নাকি কি করবেন? আপনি একটু সময় নিতাম। সময় নেবেন মানে আরো দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন? জি, আচ্ছা, ঠিক আছে। সবাই রেডি আছে? আচ্ছা, বেরোচ্ছি আমরা। হতো তোমার হাসি এই ফেসটা একটু মনে হয়, এই ফেসটা মনে আছে, এই ফেসটা একটু মনে আছে। আপনার দাদি সম্পর্কে? আমার দাদি, হ্যাঁ, এরকম মনে হয়। কয়েকদিন আগে আমার মেয়ে বলতেছে, মা আপন ঠিকানায় যোগাযোগ করে বাবুকে খুঁজে পাওয়া, আমি তো আলাপ করছি সবকিছু, তখন আমার মেয়ে বলতেছে যে বাবুকে খুঁজে পাওয়া যায় না, আপন ঠিকানায় যোগাযোগ করে। তখন আমি বলছি, ওর তো কোনো চিহ্ন নাই আমাদের কাছে, আমি কেমনে বাই করবো? তার কয়েকদিন পরে শুনতেছি তার ভিডিও দেখতেছি। আমি পড়ে আসলাম ট্রেনের থেকে, ট্রেনে আসছিলাম না, ওখানে কিছুদিন ট্রেনে সময় দিয়েছিলাম, ওইখান থেকে এটা কাছে ছোট না, ওটা নেই। বসেন বাবু, আপনি ওইখানে গিয়ে বসেন, মাঝখানে বসেন।
আচ্ছা, এখন বাবুর সাথে আমি একা আলাদা কথা বলছি। হ্যাঁ, উনি যেটা বলতেছে সবই তো মিলে আমার সাথে, উনি আপনাদের সঙ্গে যাবে, গিয়ে এলাকায় গিয়ে বলছে আরো দেখলে, আরো কিছু দেখলে আমার তখন আরো বিস্তারিত মনে পড়বে। তো আপনি যান, সময় করে যখন যাবেন যান, কোনো সমস্যা নাই। আপনি যেটা করেন দেখে শুনে আমাদেরকে ইমিডিয়েটলি এসে একটা স্টেটমেন্ট দিয়ে দেন যে এটার কি অবস্থা। আর প্রয়োজন আপনি তাহলে ডিএনএ টেস্ট করেন, আরো মিললো কি মিলানো কি সমস্ত কিছু জানলেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিলেন। এই হচ্ছে বিষয়। আমার যদি বোন থাকে, বোনের সাথে ডিএনএ টেস্ট করলে, বোনের সাথে করেন, বাবার সাথে করেন, করলে আরো মিলে যাবে। আর যখন আপনি ওই লোকাল এরিয়াগুলো এখনো আছে, জামালপুরের যে আপনি পতিতলের কথা বলছেন, দেখলে আমি বুঝা যাব না, বুঝতে পারবো তার নাম অনামিকাই। সবকিছু মিলছে, নাম ঠাম সবকিছু মিলছে, ঠিক আছে। ছেলেরা ঠিক ওর মতো, কিন্তু ওই এলাকাটা তুমি চিনতে পারবে না, এখন অন্যরকম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। দেখান, দেখাইলে বুঝতে পারবেন কি অবস্থা, ঠিক আছে ভাই। আমরা এতটুকুই পারছি, এর চেয়ে বেশি কিছু পারলাম না। হ্যাঁ, লাখ লাখ শুকর ভাই, আলহামদুলিল্লাহ। আপনি এই সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি সবকিছু জেনে শুনেও যে খুব ওয়েল অ্যাকসেপ্ট করছেন এদেরকে, আর ওনারাও যে সবকিছু জেনে শুনে যে মিডিয়ার সামনে ভাবে আসছে, এটাই সবচেয়ে বড় কথা, তাই না? ওকে, ভালো থাকেন, সবাইকে মিষ্টি মুখ করে দিও। শেষ করি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসাধারণ একটা ভিডিও, হৃদয়ে উফর করে দেওয়ার মতো একটা ভিডিও। মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে কি বলবো, আমার এখন ফিলিংসটা এরকমই হচ্ছে, আমি আসলে কি বলবো। যাই হোক, সন্তানরা যাতে যে কোনো পরিস্থিতিতেই বড় হোক না কেন, বাবা মায়ের কাছ থেকে যাতে বেস্ট ফিলিংসটা নিয়ে বড় হতে পারে, সেই সুযোগটা যেন আল্লাহ সবাইকে দেন। কারণ এটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই মেন্টাল প্লিজেন্টটা, যেটা অনেকের ভাগ্যেই হয় না, অনেকের ভাগ্যেই হয় না। এবং যদি না হয়, তাহলে সেই সন্তান যাতে সহনশীল অবস্থায় সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে, সেই মেন্টালিটিটুকু যেন আল্লাহ সেসব সন্তানদের মধ্যে দেন। আজকে যে ছেলেটা, মানে আমাদের এই বাবু, ও কিন্তু ওর মায়ের জন্য যে ভালোবাসাটা দেখিয়েছে, বাবার প্রতি সন্দেহ আছে তার, কিন্তু যেই সহানুভূতিটুকু দেখিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।